আজকে লেবুতলা ইউনিয়নে বক্তব্য রাখতে আসি। লেবুতলা ইউনিয়নের সাথে আসলে আমাদের এক নিবিড় সম্পর্ক, যেই সম্পর্কের কথা সাবু চাচা বললেন। এই অঞ্চলের মাটি এবং মানুষের সাথে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। এই অঞ্চলের মানুষ, বিশেষ করে আমার মা বোনেরা, তাদের আঁচল উজাড় করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তরিকুল ইসলামকে যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে ধানের শীষের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। তরিকুল ইসলামও এই অঞ্চলের উন্নয়নে দীর্ঘ জীবন নিবেদন করেছেন। আমি কখনো দেখিনি এই ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আমার বাবার কাছে গিয়ে কখনো খালি হাতে ফিরেছেন। সেটি স্কুলের কাজই হোক, সেটি মসজিদ মন্দিরের কাজই হোক, কিংবা রাস্তাঘাট ব্রিজ কালভার্টের উন্নয়নই হোক। 2001 থেকে 2006 লেবুতলা ইউনিয়নের যত মানুষ সরকারি চাকরি পেয়েছে, আমার জানা নেই অন্য কোনো ইউনিয়নের মানুষ এতটা সরকারি চাকরি পেয়েছিল কিনা। আমি সেই ইউনিয়নের মানুষের সাথে কথা বলতে এসেছি, যে ইউনিয়নের মানুষ বিএনপির এত উন্নয়নের পরেও গত 16 বছর যাবৎ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। যে ইউনিয়নের মানুষ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার মাইক বের করতে পারেনি। যে ইউনিয়নের পুরো নেতৃত্বকে শেখ হাসিনা তুলে যশোর কেন্দ্রীয় কারাগারে আটকে রেখেছিল নির্বাচন নিরবিচ্ছিন্ন করবার জন্য। আমি সেই ইউনিয়নের মা বোনদের সাথে কথা বলতে এসেছি, যখন আমার পুরুষ সহকর্মী শূন্য লেবুতলা ইউনিয়ন, যখন এই মা বোনেরা শুধু তাদের ঘর সংসারকে সুরক্ষা দেননি, কার্যত বিএনপিকে হেফাজত করেছেন। আমরা সেই মা বোনদের সাথে কথা বলতে এসেছি এবং কথা বলবার শুরুতেই আমি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে, আমার দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। প্রিয় মা বোনেরা, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের কোনো শেষ নেই। কারণ দীর্ঘ 16 বছর যখন আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল কিংবা আমার মূল দল আন্দোলন সংগ্রাম করতে যশোরে গেছে, রাজপথ প্রকম্পিত করেছে, এবং এটি করবার অপরাধে যখন প্রতিনিয়ত তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে যেতে হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত ঘর ছাড়া থাকতে হয়েছে, তখন আপনারা, আমার এই মা বোনেরা, পর্দার আড়ালে থেকে, ঘরে থেকে আমার সেই পুরুষ সহকর্মীদেরকে সাহস জুগিয়েছেন। আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা দিনের পর দিন নিজের বাড়িতে থাকতে পারেনি। আমার মায়েরা এখানে উপস্থিত, তারা অন্য ঘরে তাদেরকে আশ্রয় দিয়েছেন। আমার সহকর্মীরা যখন নিজের মায়ের হাতের রান্না কিংবা নিজের বোনের রান্না থেকে মাসের পর মাস বঞ্চিত হয়েছেন, তখন হয়তোবা আরেক পরিবারের মা, খালা, ফুপু, চাচি তাদেরকে রাত দুপুরে রান্না করা খাবার খাইয়েছেন। আমার পুরুষ সহকর্মী যখন 5 থেকে 6 মাস জেলে, তখন এই মা বোনেরা একদিকে যেমন সংসারের দায়িত্ব পালন করেছেন, ওই অসুস্থ শ্বশুর শাশুড়ির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, ছোট বাচ্চার স্কুলে নিয়ে গেছেন, ক্ষেত্র বিশেষে স্কুলের বেতনটা জোগাড় করেছেন, আবার সপ্তাহের একটি দিন কিন্তু আপনার স্বামী, স্বজন এবং সন্তানকে দেখবার জন্য ওই যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে দাঁড়িয়ে থেকেছেন। কখনোই আমরা সফল হতে পারতাম না, কখনোই আমার পুরুষ সহকর্মীরা সফল হতে পারত না রাজপথে, যদি না তাদের আত্মবিশ্বাস থাকতো, ঘরে তার মা, ঘরে তার স্ত্রী, ঘরে তার বোন, তার পরিবারকে আঁকড়ে রাখবে, এই নিশ্চয়তা যদি না থাকতো, তাহলে কোনোদিনই কোনো পুরুষ সহকর্মী রাজপথের আন্দোলনে সফল হতে পারতেন না। তাই রাজপথের আন্দোলনে মাধ্যমে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ ছাড়া করেছি, আমার দল উপলব্ধি করেছে
এই রাজনৈতিক অর্জনের কৃতিত্ব সমভাবে আমার নারী সমাজের, আমার মা বোনদের, এবং সেই স্বীকার করতেই আজ আমরা আনুষ্ঠানিকভাবে আসলে আপনাদের কাছে এসেছি। আমার পুরুষ সহকর্মীরা যে সাহস দেখাননি, আমার ডানে বামে বসে থাকা নারী সহকর্মীরা ক্ষেত্র বিশেষে তার থেকেও বড় সাহসিকতার পরিচয় দিয়েছেন। সেটি লেবুতলা বাজার হোক, সেটি খাজুরা বাজার হোক, কিংবা চৌরাস্তা কিংবা দড়াটানার মোড়ে হোক, তার জলজ্জন্ত সাক্ষ্য আমি কিংবা আমাদের নেতা সৈয়দ সাবিরুল হক সাবু দিতে পারি। প্রিয় মা বোনেরা, আপনারা জিয়াউর রহমানের কথা জানেন। সেই জিয়াউর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন, সেই জিয়াউর রহমান যিনি শুধু স্বাধীনতা ঘোষণা করে থেমে থাকেননি, যিনি 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিলেন। আপনারা নিশ্চয়ই সেই জিয়াউর রহমানের কথাও জানেন, যেই জিয়াউর রহমান রাষ্ট্রপতি হবার পরেও তার সামরিক পোশাক কিংবা সাফারিটি খুলে গেঞ্জি পরে সাধারণ কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাল খনন করেছিলেন। সেই জিয়াউর রহমানের কথাও নিশ্চয়ই জানেন। আজ যে লেবুতলায় ফসলের বাম্পার ফলন হয়, যে কৃষির আধুনিকায়ন হয়েছে, আজকে সেচ ব্যবস্থার আধুনিকায়নের কারণে আপনারা 1 ফসলা জমি থেকে 2 ফসলা জমি, 2 ফসলা জমি থেকে 3 ফসলা জমিতে পরিণত করতে সক্ষম হয়েছিলেন, তার পিছনে কার অবদান? সেদিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামে গ্রামে পল্লী বিদ্যুতায়নের নাম করে যদি বিদ্যুৎ সংযোগ পৌঁছে না দিতেন, আর তার আদর্শের অনুসারী, তার একান্ত বিশ্বস্ত সহচর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে তরিকুল ইসলাম যদি লেবুতলা ইউনিয়নের গ্রামে গ্রামে বিদ্যুৎ সংযোগ না দিতেন, তাহলে কি আজকে এই সেচের আধুনিকায়ন সম্ভব হতো? তাহলে কি আজ আপনাদের সন্তানেরা ওই হ্যারিকেনের আলো কিংবা ল্যাম্পের আলো না জ্বালিয়ে আজকে বৈদ্যুতিক আলোয় পড়ালেখা করতে পারতো? কখনোই পারতো না। এই সেই জিয়াউর রহমান, যেই জিয়াউর রহমান আপনাদেরকে, আমার মা বোনদেরকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। একটি সময় বাংলাদেশের সমাজ পশ্চাৎপদ ছিল, যেখানে শিক্ষার আলো ছিল না, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই পুরুষেরা নারীকে বিয়ে করবার আগে শর্ত আরোপ করত যে আমাকে কালার টেলিভিশন দিতে হবে, আমাকে নতুন ফার্নিচার দিতে হবে, আমাকে সিডিআই হোন্ডা মোটরসাইকেল দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আইন করে যৌতুক গ্রহণ বন্ধ করেছিলেন। যদি কেউ যৌতুক গ্রহণ করেন কোন পুরুষ এবং যৌতুক দাবি করে যদি কোনো নারীর উপর কখনো অবমাননা হয়, নির্যাতন হয়, তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই সেই জিয়াউর রহমান যিনি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করতেন বলেই তিনি নারী বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থা তৈরি করেছিলেন, যাতে করে এই ছোট ছোট সমিতি, এনজিওর মাধ্যমে মেয়েরা কাজ করে তার স্বামীর সংসারে অবদান রাখতে পারেন। এই সেই জিয়াউর রহমান আজকে যে জনপ্রতিনিধিকে আপনারা দেখেন, জাতীয় সংসদে নারীদের আসন সংখ্যা ছিল 15, সেই 15 থেকে বৃদ্ধি করে 30 করেছিলেন। সাবু চাচা বলেছেন, আজকে পুলিশ বাহিনীতে যে নারী সদস্যদেরকে দেখেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যে নারী সদস্যদেরকে দেখেন, আজকে আনসার বাহিনীতে যে নারী সদস্যদেরকে দেখেন, সেটিও শহীদ জিয়াউর রহমানের সময় অন্তর্ভুক্ত হয়েছিলেন। স্বাধীনতা 54 বছর পর এই বাংলাদেশ তার অর্থনীতি যে 2টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তার একটি হচ্ছে গার্মেন্ট শিল্প, অর্থাৎ কাপড় কেটে জামা কাপড় বানিয়ে বিদেশে রপ্তানি করা। এই গার্মেন্টস সেক্টরে আমার 40 লক্ষ মা বোন কাজ করে, অর্থাৎ এই 40 লক্ষ মা বোনের উপার্জনের উপর 2 কোটি পুরুষ নির্ভরশীল। এই গার্মেন্টস আজকে রপ্তানিমুখী করবার ক্ষেত্রে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভূমিকা রেখেছিলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মানুষকে স্বীকার করতে হবে। 1 কোটি প্রবাসী শ্রমিক বাংলাদেশি যারা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেন, এই শ্রমিকদেরকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে সেই শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতি চলে। একদিকে আমার শ্রমিক ভাইরা হাড় ভাঙা পরিশ্রম করে তাদের কষ্ট উপার্জিত অর্থ ডলারের নাম করে বাংলাদেশে পাঠায়,
আর অপরদিকে ওই শ্রমিক ভাইদেরকে সংসার দেখবার দায়িত্ব পালন করেন তার স্ত্রীরা, যাদের 5 বছর একবার স্বামীর মুখ দেখবার সুযোগ হয় না। এই আমার মা বোনেরা 5 বছর পর হয়তো তার স্বামীকে একবার দেখার সুযোগ পান, তারপরেও তার সংসারটা আগলে রাখেন, শ্বশুর শাশুকে দেখেন, বাচ্চাদেরকে মানুষ করেন। যদি এই মা বোনেরা ওই শ্রমিক ভাইদের পেছনে শক্তির আধার হয়ে না থাকতেন, তাহলে কোন শ্রমিক ভাই ওই তার পরিবার ছেড়ে, সংসার ছেড়ে, দেশ ছেড়ে বিদেশে কাজ করতে পারতেন না। তাই দল হিসেবে যেমন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে, বাংলাদেশের নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। প্রিয় মা ও বোনেরা, জিয়াউর রহমানের কথা বললাম, বেগম খালেদা জিয়ার কথা বলতে হয়। এই সেই বেগম খালেদা জিয়া যিনি আপনাদের বাচ্চাদেরকে বিনা পয়সায় পাঠ্যপুস্তকের ব্যবস্থা করেছিলেন। নতুন বছরে নতুন ক্লাসে আপনাদের বাচ্চারা যখন যায়, স্কুল থেকে যে বই দেওয়া হয় বিনা পয়সায়, কে শুরু করেছিলেন? এটি হচ্ছে বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন যৌতুকের অভিশাপ থেকে নারী সমাজকে মুক্তি দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া তদ্রুপ নারী সমাজকে পুরুষের নির্যাতনের হাত থেকে আর অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে রক্ষা করেছিলেন। তিনি অ্যাসিড বিরোধী আইন করেছিলেন আর শিশু এবং নারী নির্যাতন বিরোধী আইন প্রণয়ন করেছিলেন। একটি সময় ছিল উচ্ছৃঙ্খল তরুণেরা, উচ্ছৃঙ্খল যুবকেরা কোনো মেয়েকে যদি পছন্দ করত, ওই মেয়েকে বিয়ে করবার জন্য চাপ দিত। যদি মেয়ের পরিবার রাজি না হতো, অ্যাসিড দিয়ে ওই মেয়ের মুখ ঝলসে দিত। বেগম খালেদা জিয়া অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করেছিলেন বলেই আজ বাংলাদেশ অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে মুক্তি লাভ করেছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাচ্চারা যখন যায়, যেতে চায় না, প্রথমে মাকে ছেড়ে যেতে চায় না, বোনকে ছেড়ে যেতে চায় না, কান্না করে। বেগম খালেদা জিয়া বুঝেছিলেন যে ওরা মায়ের আঁচল ছেড়ে আসতে চায় না, ওরা বোনের স্নেহ ছেড়ে আসতে চায় না। তাই প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া 60% পর্যন্ত কোটা নারীদের জন্য সংরক্ষণ করেছিলেন। কারণ নারী শিক্ষিকারা ওই ছোট বাচ্চাদেরকে মায়ের স্নেহ দিতে পারবেন, বোনের আদর দিতে পারবেন। এই হচ্ছে সেই বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান জাতীয় সংসদে নারী আসন 15 থেকে 30 করেছিলেন, আর বেগম খালেদা জিয়া 30 থেকে 45 করেছিলেন। বেগম খালেদা জিয়ার আরেকটি যুগান্তকারী কাজ রয়ে গেছে, সেটি হচ্ছে কি? শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। শিক্ষার বিনিময়ে এই খাদ্য কর্মসূচির মাধ্যমে অসচ্ছল পরিবার, যাদের সন্তানেরা বাবাকে সাহায্য করবার জন্য খেতে খামারে চলে যায়, অন্য কোনো কাজ করে কিন্তু স্কুলে যায় না, বেগম খালেদা জিয়া মা বোনদেরকে বলেছিলেন, সন্তান প্রতিপালনের দায়িত্ব আপনার, আর আপনার সন্তানের পড়ালেখা শেখানোর জন্য যে খরচ, সেখানে রাষ্ট্র, সরকার আপনাকে সহায়তা করবে। সেদিন বেগম খালেদা জিয়া স্কুলে যাওয়ার কারণে প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছিলেন। আজকে সেই মডেল অনুসরণ করেছে সারা পৃথিবী। আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, আপনারা জানেন। 4 মাস পূর্বে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। লন্ডন যে ক্লিনিকে তার চিকিৎসা চলছিল, তার সেবা শুশ্রূষায় নিয়োজিত ছিলেন এক ভদ্রমহিলা, নাইজেরিয়ার ভদ্রমহিলা, নাইজেরিয়ান নার্স। বেগম খালেদা জিয়ার কক্ষে ঢুকে বেগম খালেদা জিকে দেখেই তিনি প্রথমেই বললেন, তার মুখটা দেখেই বললেন, আমি তোমাকে চিনি। ওখানে উপস্থিত বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের নেতা তারেক রহমান কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে ওনাকে চিনো? উনি কিন্তু বলেননি উনি তোমার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু বলেননি উনি তোমার বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ছিলেন, উনি কিন্তু বলেননি উনি বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন। অবাক করে দিয়ে ওই নাইজেরিয়ান অর্থাৎ আফ্রিকার নার্স ভদ্রমহিলা বললেন, তুমি তোমার দেশের নারীদের পড়ালেখার জন্য এক ঐতিহাসিক মডেল করেছিলে, সেই মডেল আমার দেশ নাইজেরিয়া অনুসরণ করেছিল। কি সেটা? সেটি হচ্ছে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। আমার বাবা মা আমাকে স্কুলে পড়াতে দিতে পারতো না, আমার পরিবারে সে সচ্ছলতা ছিল না, কিন্তু স্কুলে গেলে খাবার পাবো সেই লোভে আমি স্কুলে যেতাম। সেই কারণে আমার বাবা মা আমাকে স্কুলে পাঠিয়েছিল। স্কুলে গিয়েছিলাম বলে পড়ালেখা শেষ করতে পেরেছি, পড়ালেখা শেষ করতে পেরেছি বলে আজ নার্স হয়েছি, আর নার্স হয়েছি বলে লন্ডনে চাকরি করে তোমার মায়ের সেবাটা দিতে পারছি। কত গর্বের কথা! এই হচ্ছে সেই বেগম খালেদা জিয়া। প্রিয় মা ও বোনেরা, আমার পাশে উপস্থিত
মহিলা দলের নেত্রী রমিতা বেগম বলছিলেন আমাকে যে আমি আমার মা বোনদের একটি কথাই বলি, বেগম খালেদা জিয়া কোনোদিন আমাদেরকে ছেড়ে যায়নি, তাহলে আমরাও তাকে ছেড়ে যেতে পারি না। এটি অত্যন্ত দামি কথা। কেন? এই সেই বেগম খালেদা জিয়া যাকে 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন আর শেখ হাসিনা বলেছিল তুমি বাংলাদেশ ছেড়ে চলে যাও, তুমি কথা দেওয়ার বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না, তাহলে তোমার জামিনের ব্যবস্থা করা হবে, তোমাকে নির্বিঘ্নে বিদেশ পাঠানোর সুযোগ দেওয়া হবে। বেগম খালেদা জিয়া বলেছিলেন এই পদ্মা মেঘনার বহমান বাংলাদেশে এই 55,598 বর্গ মাইলের বাংলাদেশ ছাড়া এই পৃথিবীর কোথাও আমার কোনো ঠিকানা নেই। আরাফাত রহমান কোকোয়া, তারেক রহমান যদি আমার সন্তান হয়, এই বাংলাদেশের 4.5 কোটি তরুণ যুবক আমার সন্তান, আমি তাদের ছেড়ে বাংলাদেশ ছেড়ে যাব না। তার আপসীনতার কারণে, তার দৃঢ়চেতার কারণে দেরি হলেও আজ আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পাঠিয়েছি। তাহলে যেই মা তার সন্তানকে ছেড়ে বাংলাদেশ ছেড়ে যায়নি, ওই মিথ্যা প্রহসনের বিচারে বছরের পর বছর কারান্তরীণ থেকেছেন, চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, সেই মায়ের প্রতি আপনার আমার দায়িত্ব রয়েছে না? দায়িত্ব রয়েছে। দায়িত্ব রয়েছে বলেই আপনারা বহু নারী, বহু মা, বহু বোন, আমি জানি আপনার পুরুষ সঙ্গীটি জানে না, কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজে চোখের অশ্রু ফেলেছেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। আপনি মানত করেছেন, আপনি সপ্তাহে রোজা রেখেছেন বেগম খালেদার সুস্থতা কামনায়। আপনাদের সেই দোয়া, আপনাদের সেই প্রার্থনা, আপনাদের সেই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বলেই বেগম খালেদা জিয়া আজ উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ শরীরে বাংলাদেশে ফেরত এসেছেন। প্রিয় মা ও বোনেরা, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন, ঠিক তেমনি ভাবেই তার সন্তানও বাংলাদেশের মানুষকে ভালোবাসেন বলেই 5,000 মাইল দূর থেকে গত 16 বছর যাবত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটের অধিকার, মানবাধিকার, কথা বলবার অধিকার আদায় করবার জন্য নেতৃত্ব দিয়েছেন, লড়াই করেছেন। যেভাবে তার বাবা এবং মা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, ঠিক একইভাবে তিনিও বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, আরো বৃহত্তর পরিসরে কাজ করতে চান বলেই তিনি বলেছেন আগামীতে যদি বাংলাদেশের জনগণের ভোটে একটি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আবারও বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে আমি বাংলাদেশের সকল অসচ্ছল পরিবারের জন্য পারিবারিক কার্ড চালু করব, ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের কাজটি কি হবে? যাদের জমি জাতি নেই তাদের কথা বলছি, জমি জাতি নেই এরকম মানুষের সংখ্যাই বেশি। প্রতি মাসে আমার মা বোনেরা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন যে কিছু জিনিস আপনাদেরকে কিনতেই হয়। হয়তোবা আপনার জমি থেকে চাল আসে, যদি চাল না আসতো তাহলে কি হতো? প্রতি মাসে আপনাকে চাল কিনতেই হতো, ডাল কিনতেই হয়, সয়াবিন তেল কিনতেই হয়, চিনি, লবণ, আটা, ময়দা এগুলো কিনতেই হয়। এগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলে। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনবার পেছনে যে পয়সাটা খরচ হয়, তারেক রহমান দেখেছেন আপনার স্বামী কিংবা আপনার সন্তানের যে উপার্জিত অর্থ, দেখা যায় তার কিছু না 20 থেকে 25 ভাগ অর্থ প্রতি মাসে এই চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ কিনতে ব্যয় হয়, এই নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে ব্যয় হয়। তাই তারেক রহমান স্বপ্ন দেখেন আগামীতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে প্রতিটি পরিবারকে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনবার জন্য সরকারের তরফ থেকে সহায়তা করবার। যে পরিবারে 4 জন সদস্য আছেন, তাই পরিবারের প্রয়োজন অনুযায়ী তাকে সহায়তা হবে হয়তো 2,000 কি 3,000। যে পরিবারে 6 জন সদস্য আছে তার পরিবারের হয়তো সহায়তা পায় 3,500 কি 4,000। কিন্তু প্রতিটি পরিবারকে উনি পর্যায়ক্রমে সহায়তা করতে চান। অসচ্ছল পরিবারকে আগে, আস্তে আস্তে অন্য পরিবারগুলোকে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি জানেন? এই পারিবারিক কার্ডটি উনি চালু করতে চান কোনো পুরুষের নামে নয়, প্রতিটি পরিবারের নারী সদস্যদের নামে যারা সংসার পরিচালনা করে। এর মাধ্যমে একটি মেসেজ আছে। মেসেজটি কি জানেন? অর্থাৎ তারেক রহমান আপনাকে আপনার সংসার পরিচালনায় অবদান রাখবার সুযোগ দিচ্ছেন। অনেক সময় হয় সন্তান যখন একা আয় করে, স্বামী যখন একা আয় করে, তখন পরিবার একটি ভারসাম্য নষ্ট হয়। অনেক সময় তাদের আচার আচরণ সম্মানজনক হয় না, যে ঘরের মহিলারা তো আয় করে না, তারা যেন কোনো শুধু কাজই করে, অথচ সংসারের কাজেরও যে একটি শ্রম আছে, সময় আছে, এই সময় এবং শ্রমটা দিয়ে অন্য জায়গায় দিলে সে এর থেকে বেশি আয় করতে পারতো, এটা অধিকাংশ সময় পুরুষরা বুঝতে চায় না। তারেক রহমান পারিবারিক কার্ডের মাধ্যমে সহায়তাটা আপনার নামে দিতে চায় এই কারণে
যাতে করে আপনি ওই নিত্য প্রয়োজনের জন্য জিনিস কিনে আপনার স্বামী কিংবা সন্তানকে না বললেও এই বক্তব্যটি বলতে পারেন যে সংসারে আমারও অবদান রয়েছে। অর্থাৎ নারীর সম্মান, নারীর ইজ্জত আর নারীর ক্ষমতায়ন তারেক রহমান নিশ্চিত করতে চান। আরেকটি কাজ করতে চান, সেটি হচ্ছে সবাইকে একটি স্বাস্থ্য কার্ড দিতে চান, যাতে করে আপনি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাবেন। যশোর 250 বেড হাসপাতালে যেহেতু আপনি বাইরের আউটডোরে যখন ডাক্তার দেখেন, বড় ডাক্তার দেখাতে গেলে কিন্তু আপনাকে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে যেতে হয়, সেখানে টাকা দিতে হয়। তারেক রহমান চান একটি স্বাস্থ্য কার্ড চালু করতে, যাতে করে যাদের সচ্ছলতা নেই টাকা দিয়ে ডাক্তার দেখানোর, তাদের চিকিৎসার দায়িত্ব যেন সরকার নিতে পারেন। এটি যুক্তরাজ্যের একটি মডেল, সেই মডেলটি তিনি অনুসরণ করতে চান। এখন আমি তো শুধু মা বোনদের কথা বলছি, আর আপনাদের চারিপাশে তো আমার পুরুষ ভাইরা, আমার বাপ চাচারা বসে আছেন, তাদের জন্য কি বলবো? তাদের জন্য কথা আছে তারেক রহমানের। তারেক রহমান বলছেন উনি প্রতিটি কৃষকদের জন্য ফার্মার্স কার্ড অর্থাৎ কৃষক কার্ড চালু করতে চান, যেই কার্ডের মাধ্যমে তিনি আপনাদের জমির প্রয়োজনীয় সার, বীজ এবং কীটনাশক ক্রয় করবার জন্য একটি নির্ধারিত অঙ্ক তিনি সরকারের তরফ থেকে বরাদ্দ করতে পারেন। এখনো সরকার সার, কীটনাশক, বীজে বরাদ্দ দেয়, ভর্তুকি দেয়, কিন্তু এই ভর্তুকির অর্থ মধ্যস্বত্ব ভোগীদের কারণে লোটপাট হয়, নয় ছয় হয়। তারেক রহমান চান ভর্তুকির অর্থ যথাযথভাবে ব্যবহার হোক, সেই কারণে তিনি ফার্মার্স কার্ড চালু করতে চান। প্রিয় মা বোনেরা, আজকে মনে রাখবেন আরেকটি কথা, এই আমার পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলছি। এই যে মাত্র কিছুদিন আগে হঠাৎ করে শিলাবৃষ্টি হলো না? হলো। এই শিলাবৃষ্টি হওয়াতে আমাদের সদর উপজেলার হৈবতপুর, কাশিমপুর এবং চুরমনকাঠি ইউনিয়নে ফসলের কিন্তু বড় ধরনের ক্ষতি হয়েছে। হয়তো আপনাদের লেবুতলা ইউনিয়নে কিছুটা ক্ষতি হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু মাথায় হাত। কোথায় স্বপ্ন দেখছে ফসল ভালো হবে, পরিবার পরিজনকে নিয়ে একটু ভালো থাকবে, অথচ আজকে ফসল হানিতে তার নিজের পুঁজিটুকু আজকে নষ্ট হয়ে গেছে। আমি কয়েক মাস আগে এখানে এসেছিলাম, আমাকে বহু কৃষক ভাইয়েরা বলেছিল যে শীতকালীন সবজি তারা ফলিয়েছিল, হঠাৎ করে শীত আসার আগে হঠাৎ করে বৃষ্টি হলো, সমস্ত বীজতলা নষ্ট হয়ে গেল, শীতকালীন সবজি নষ্ট হয়ে গেল। আমাকে কৃষক ভাইরা বলেছিল যে আমাদের এখানে একটা কোল্ড স্টোরেজ করে দেন, তাহলে আমরা এই ফসলগুলো আমরা সংরক্ষণ করতে পারবো। পরে যে ফসল হবে তখন তো দাম পড়ে যায়, যখন দাম পড়ে যায় আমরা রেখে দেবো কোল্ড স্টোরেজে, আবার যখন এই ফসলের এই মৌসুম চলে যাবে তখন আমরা যেন বিক্রি করতে পারি। তারেক রহমান এর যেটা পরিকল্পনা, তারেক রহমান অঙ্গীকার করেছেন, কথা দিয়েছেন, তিনি প্রতিটি কৃষকদেরকে কৃষি এবং শস্য বীমার আওতায় আনতে চান। কৃষি এবং শস্য বীমাটা কি? যারা জীবন বীমা করেছেন তারা জানেন জীবন বীমা মানে কি। যার নামে জীবন বীমাটা হয়, তিনি যখন মারা যান তখন তার সঞ্চিত অর্থটা যেটা থাকে তার সাথে বীমা কোম্পানি আরো কিছু অর্থ তার স্ত্রী কিংবা তার সন্তানদেরকে দেন, যাতে করে স্বামী হারা ওই নারী হঠাৎ করে বিপদে না পড়েন। যাদের গাড়ির ইন্স্যুরেন্স আছে, বীমা করা আছে, মোটরসাইকেল, ট্রাক, বাস, তারা কেন বীমা করেন? যাতে করে অ্যাক্সিডেন্ট হলে ওই গাড়ি মেরামতের খরচটা ওই বীমা কোম্পানি দিতে পারে। ঠিক তেমনি শস্য বীমাটা অনেকটা এইরকম। আপনি 1 বিঘা জমিতে ধান ফলিয়েছেন, 1 বিঘা জমিতে ধান ফলানোর জন্য ধরেন আপনার 15,000 টাকা খরচ হয়েছে, আপনি ওই 15,000 টাকার একটি শস্য বীমা করবেন। যদি আল্লাহ না করুক প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার ওই ফসল নষ্ট হয়ে যায়, তাহলে বীমা কোম্পানি 1 বিঘা ধান ফলাতে খরচ হয়ে থাকে, আপনি যদি বীমা করেন তাহলে যদি প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় কিংবা শিলাবৃষ্টির কারণে আপনার ফসল হানি ঘটে, তাহলে বীমা কোম্পানি এই 15,000 টাকা আপনাকে ক্ষতিপূরণ দেবে। তাহলে অন্তত আপনার পুঁজিটা রক্ষা হবে। এই শস্য বীমা কিংবা কৃষি বীমার চল বাংলাদেশে এখনো নেই। তারেক রহমান যদি সরকার গঠন করতে পারেন, তিনি কথা দিয়েছেন কৃষকদেরকে এই কৃষি বীমা বা শস্য বীমার আওতায় আনবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আপনি যখন বীমা করেন তখন বীমা কোম্পানিকে আপনাকে প্রতি মাসে একটি টাকা দিতে হয়, ইংরেজিতে যাকে বলে প্রিমিয়াম। এই প্রিমিয়াম আপনাকে যেটা দিতে হয়, যদি প্রতি মাসে 500 টাকা করে প্রিমিয়াম দিতে হয় বীমা কোম্পানিকে, তারেক রহমান চান বীমা কোম্পানিকে আপনি যদি 500 টাকা দেন, ওই 500 টাকার মধ্যে অন্তত 250 টাকা সরকারের তরফ থেকে ভর্তুকি দিতে। আজকে তারেক রহমান এটা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের নারী সমাজের কথা বলেছেন, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের কৃষক সমাজের কথা বলেছেন।
আমি এখন একটু লেবুতলা ইউনিয়নের মানুষের জন্য কথা বলতে চাই, সদর উপজেলার মানুষের জন্য কথা বলতে চাই। আপনারা যখন 250 বেড হাসপাতালে যান, এখানে উপস্থিত সকলকেই তো তাদের স্বজন অসুস্থ হলে 250 বেড হাসপাতালে যেতে হয়। আমরা তো প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে সবাই যেতে পারি না। আপনারা যখন 250 বেড হাসপাতালে যান, আপনারা কি দেখেছেন ওখানে একটা ফলক লেখা আছে 250 বেড হাসপাতালটা কে তৈরি করেছিল? 250 বেড হাসপাতালটি বেগম খালেদা জিয়া তৈরি করে দিয়েছিলেন আমাদের। 250 বেড হাসপাতালে যখন আপনি ঢোকেন, তখন হাতের ডান দিকে একটা বিল্ডিং আছে, বলে করোনারি কেয়ার ইউনিট। বুকে ব্যথা হলে, হার্ট অ্যাটাক হলে ওখানে চিকিৎসা নেবার কথা। এই বিল্ডিংটা তৈরি করেছেন আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের। ওনার একটি স্বপ্ন ছিল যে যশোরের মানুষের যদি হার্ট অ্যাটাক হয়, হৃদরোগে আক্রান্ত হয়, তাকে জন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা খুলনায় যেতে না হয়। তার হৃদরোগের সকল চিকিৎসার জন্য যশোরেই হয়, অর্থাৎ হার্টের রিং পরানো থেকে শুরু করে হার্টের অপারেশন যশোরেই হবে। এইটি ওনার স্বপ্ন ছিল। সেই স্বপ্নের পানে ছুটবার নিয়তে উনি 2006 সালে এই করোনারি কেয়ার ইউনিটের উদ্বোধন করেছিলেন। এবার তো মেশিন পত্র বসাতে হবে, লোক নিয়োগ করতে হবে, সকল মেশিন পত্র ঢাকা থেকে আসলো। দুর্ভাগ্য, 18 বছর শেখ হাসিনা আওয়ামী লীগ যশোরের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না বলেই তারা ওই বাক্স ভর্তি মেশিন আর খুলবার প্রয়োজন বোধ করলেন না। তারা নতুন কোন লোকবল নিয়োগ করলেন না। করোনারি কেয়ার ইউনিট আর পূর্ণাঙ্গ রূপ লাভ করলো না। যশোরের মানুষকে আজ 18 বছর পরেও তার হার্টের চিকিৎসার কারণে খুলনা কিংবা ঢাকায় যেতে হয়। আমরা তারেক রহমানের সাথে কথা বলেছি। তারেক রহমান আমাদেরকে এই বার্তাটি দিয়েছেন, যেহেতু ওনার মা এই করোনারি কেয়ার ইউনিটের উদ্বোধন করে দিয়েছিলেন। উনি কথা দিয়েছেন যদি আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, আমরা যশোরের এই করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেব ইনশাআল্লাহ, যাতে করে হার্টের চিকিৎসার জন্য, হৃদরোগের চিকিৎসার জন্য কোনো মানুষকে ঢাকা কিংবা খুলনায় যেতে না হয়, তার সকল চিকিৎসার জন্য যশোরেই সম্পন্ন হয়। এখানে অনেক মুরব্বী আছেন যাদের নিশ্চয়ই স্মৃতিতে এখনো টাটকা 2006 সালের ডিসেম্বর মাসে তরিকুল ইসলাম 1 লক্ষের উপর বেশি মানুষকে সাক্ষ্য রেখে যশোরের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার কাছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আবেদন করেছিলেন। সেদিন ম্যাডাম খালেদা জিয়া যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার কথা দিয়েছিলেন। ম্যাডাম খালেদা জিয়া এই কথা দিয়ে যাবার পর সরকারের মেয়াদ মাত্র আর কয়েক মাস ছিল। ওই সময়ের মধ্যেই তিনি যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবার জন্য আইন অনুমোদন করেন এবং জমি অধিগ্রহণের জন্য প্রাথমিক অর্থের বরাদ্দ করে যান। অথচ অপদার্থ আওয়ামী লীগ, যারা বাংলাদেশের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারাই 16-18 বছরে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরির কোনো উদ্যোগ নিল না। কাজ করতে গেলে যোগ্যতা থাকা লাগে, সেই যোগ্যতা আওয়ামী লীগের ছিল না, তাই তারা পারেনি। আমরা কথা দিচ্ছি, আমার দল, আমার দলের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া যখন যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, আমরা ইনশাআল্লাহ যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করব। এখানে উপস্থিত কোনো মা বোন নেই, এখানে উপস্থিত কোনো বাপ চাচা নেই যাদের সন্তানেরা যে স্কুল কিংবা কলেজে পড়েছেন, সেই স্কুল কলেজ তৈরির পেছনে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান কিংবা তরিকুল ইসলামের অবদান নেই। লেবুতলা ইউনিয়নে এমন কোন রাস্তা নেই যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন যেখানে তরিকুল ইসলামের উন্নয়নের ছোঁয়া লাগেনি। অথচ গত 16 থেকে 18 বছর বহু রাস্তা, তৈরিকৃত রাস্তা নষ্ট হয়ে গেছে সংস্কারের অভাবে। বহু কাঁচা রাস্তা পাকা করবার স্বপ্ন ছিল, সেগুলো স্বপ্ন পূরণ হয়নি। আমরা কথা দিতে পারি আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ বিএনপি পায়, ইনশাআল্লাহ আপনাদের এই চাওয়াগুলো আমার দল বিএনপি পূরণ করবার উদ্যোগ গ্রহণ করবেন। আজকে আমি শুধু দুটি কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। দীর্ঘ 16 বছরের রাজপথের আন্দোলনে আমরা পুরুষেরা ছিলাম, আর আপনারা ঘরে আমাদেরকে সাহস জুগিয়েছেন, সমর্থন জুগিয়েছেন। আপনাদের সমর্থন, সহযোগিতা নিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণের পথের অর্ধেক পাড়ি দিয়েছি, অর্থাৎ বাংলাদেশের মানুষের ভোটাধিকার আবার ফিরিয়ে আনবার লড়াইয়ের অর্ধেক পথ পাড়ি দিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করে। কিন্তু এখনো আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে পারিনি, এখনো বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়নি। এই বাকি পথটা পাড়ি দেবার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আমার মা বোনদের সাহায্য এবং সমর্থন প্রত্যাশা করি। কারণ বাংলাদেশের জনগোষ্ঠীর 51% নারী,
নারীকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রেখে, কখনোই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা এই জাতির পূরণ হওয়া সম্ভব নয়। আমরা তাই মনে করি, আমার মা বোনেরা অতীতে আড়ালে আবদারে ছিলেন, আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় এবং সুষ্ঠু নির্বাচনে বিএনপি কে জয়লাভ করবার ক্ষেত্রে আপনারা আমাদের সাথে প্রকাশ্যে আসবেন। আমরা একসাথে আগামী নতুন বাংলাদেশটি গড়তে চাই, যেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে কোনো বঞ্চনা থাকবে না, যেই বাংলাদেশে আপনাদের সন্তানেরা পড়ালেখা শেষ করে নিজেদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে জায়গা পাবে। সরকারি চাকরিতে জায়গার জন্য আপনাকে কোনো বিশেষ রাজনৈতিক দল করতে হবে না, কিংবা এমপি মন্ত্রীকে 40-50 লক্ষ টাকা ঘুষ দিতে হবে না। আমরা সেই বাংলাদেশ তৈরি করতে চাই, যেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে, চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশের কোনো নারীকে, কোনো পুরুষকে অন্য কোনো দেশে যেতে হবে না, কিংবা অন্য কোনো জেলা শহরে যেতে হবে না। আসুন আমরা সকলে মিলে সেই নতুন বাংলাদেশ গঠনে আমরা অবতীর্ণ হই এবং আমরা সকলে মিলে এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধিশালী করবার ক্ষেত্রে আমরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করি। সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, আমি জানি আপনাদের অনেকেরই বাড়িতে অনেক কাজ আছে, অনেকের জমিতে ফসল পড়ে রয়েছে, ধান নিয়ে ঘরে আসতে হবে, সেই কাজ ফেলেও আপনারা আমাদের কথা শুনবার জন্য এসেছেন, দীর্ঘ সময় যাবত অপেক্ষা করেছেন। আজকের এই আয়োজন সফল করবার জন্য আমার মহিলা দল, আমার মূল দল বিএনপি সহযোগী সংগঠন যারাই ভূমিকা রেখেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।